আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যে যেখানে বসে আমার অনলাইন ক্লাসটি করছো, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছে আমি রুমানা বেগম, সহকারী শিক্ষক, আপনি স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার আগে ক্লাসটি করেছো তারা জানো যে আমরা ষষ্ঠ অধ্যায়ে শিশুর বর্ধন ও বিকাশ নিয়ে আলোচনা করছিলাম। এই অধ্যায় থেকে আমরা জানতে পেরেছি বর্ধন বলতে কী বুঝি, বিকাশ কাকে বলে, এছাড়া বর্ধন ও বিকাশের পার্থক্য সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পেরেছি। তোমরা এই অধ্যায়ে আরও যা শিখেছো তা হচ্ছে বিকাশের বিভিন্ন স্তর সম্পর্কে তোমরা জানতে পেরেছো। আমরা বিকাশের স্তরগুলো আরেকবার চোখ বুলিয়ে নিই। তো শিক্ষার্থীরা, আমরা বিকাশে কী কী স্তর জেনেছিলাম? আমরা বিকাশের 10টি স্তর সম্পর্কে জেনেছিলাম। প্রথম স্তরটি হচ্ছে জন্মপূর্বকাল, প্রিন্যাটাল পিরিয়ড, নবজাতক কাল, নিউন্যাটাল পিরিয়ড, অতি শৈশব ও টডলারহুড, বেবিহুড অ্যান্ড টডলারহুড, প্রারম্ভিক শৈশব, আর্লি চাইল্ডহুড, মধ্য শৈশব, মিডল চাইল্ডহুড, বয়সন্ধি বা কৈশোরকাল, অ্যাডোলেসেন্স, প্রারম্ভিক বয়প্রাপ্তিকাল, আর্লি অ্যাডাল্টহুড, বয়প্রাপ্তির শেষ ভাগ, লেট অ্যাডাল্টহুড, মধ্য বয়স, মিডল এজ এবং বার্ধক্য, ওল্ড এজ। এই যে বিকাশে 10টি স্তর, এই 10টি স্তর সম্পর্কে তোমরা জেনেছো। মানবদেহে বিকাশের এই ভিন্ন ভিন্ন স্তরে তার কার্যক্রমও কিন্তু ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। তো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে পাঠ 3, বিকাশমূলক কার্যক্রম। তোমরা তোমাদের খাতা বের করো এবং খাতায় আজকের পাঠ শিরোনামটি লিখে নাও। পাঠ 3, বিকাশমূলক কার্যক্রম। পাঠ 3, বিকাশমূলক কার্যক্রম। বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে তোমাদের বইতে বিশদ আলোচনা রয়েছে। চলো দেখে নিই তোমাদের বইতে কি আছে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তোমাদের পাঠ্য বইটি খুলেছ। ষষ্ঠ অধ্যায়, শিশুর বর্ধন ও বিকাশ। পাঠ 3, বিকাশমূলক কার্যক্রম। আমরা জানি বিকাশ ধারাবাহিকভাবে চলে, এটা কখনো থেমে থাকে না। জীবনের প্রতিটি স্তরে বিকাশ সম্পর্কে সমাজের নির্দিষ্ট প্রত্যাশা থাকে। একজন প্রাপ্তবয়স্ক সম্পর্কে সমাজের প্রত্যাশা এমন থাকে যে সে উপার্জন করবে, পরিবার ও সমাজের বিভিন্ন দায়িত্ব গ্রহণ করবে। যে ব্যক্তি প্রাপ্ত বয়সেও পিতামাতার উপর নির্ভরশীল থাকে, সে সঠিকভাবে সমাজের প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম পালন করতে পারছে না ধরে নেওয়া হয়। জীবনের প্রতিটি স্তরে যে নির্দিষ্ট কাজ সামনে আসে তা সফলভাবে করতে পারলে জীবন হয় সুখের এবং পরবর্তী স্তরের কাজও সফলভাবে সম্পন্ন করা যায়। অপরদিকে এ কাজের ব্যর্থতা জীবনে আনে অশান্তি এবং পরবর্তী স্তরে সফলতায় বাধা সৃষ্টি করে। বিকাশের বিভিন্ন স্তরে সামাজিক প্রত্যাশা অনুযায়ী কাজকেই বিকাশমূলক কার্যক্রম বলা হয়। অর্থাৎ বিকাশমূলক কার্যক্রম হলো জীবনের নির্দিষ্ট স্তরে করণীয় কিছু কাজ যা সমাজ প্রত্যাশা করে। এ কাজের সফলতা পরবর্তী স্তরে সফল উত্তরণে সহায়তা করে, জীবনকে করে সুখী। আর এ কাজের ব্যর্থতা পরবর্তী স্তরের উত্তরণে আনে বাধা, জীবনে আনে অশান্তি। বিকাশমূলক কাজগুলো হলো, বিকাশমূলক কাজের মধ্যে থাকে শারীরিক পরিপক্কতা অনুযায়ী কাজ, যেমন হাঁটতে শেখা, কথা বলতে শেখা, খেলাধুলায় দক্ষতা ইত্যাদি। সমাজ সংস্কৃতি অনুযায়ী কাজ, যেমন লেখাপড়া করা, সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা, নিয়ম মেনে চলা ইত্যাদি। নিজের আগ্রহ মূল্যবোধ অনুযায়ী কাজ, যেমন পেশা নির্বাচনে নিজস্ব প্রত্যাশা, নিজের আগ্রহ মূল্যবোধ ব্যক্তির ব্যক্তিত্বের একটি অংশ। আর বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে কেন আমাদের ধারণা থাকতে হবে? এই বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে আমাদের ধারণা থাকলে যে সুবিধাগুলো হবে তা হলো, বিকাশমূলক কার্যক্রম জানলে বয়স অনুযায়ী সঠিক আচরণ করা সহজ হয়। বাবা মা বা শিশুর পরিচালনাকারী বয়স অনুযায়ী
শিশুর স্বাভাবিক বিকাশ জানতে পারেন এবং সেভাবে শিশুর সামাজিক দক্ষতা অর্জনে সহায়তা করতে পারেন। বিকাশমূলক কার্যক্রম সামাজিক প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে পূর্ব প্রস্তুতি ও প্রেরণা দেয়। এতে বিকাশের প্রতিটি স্তরে খাপ খাওয়ানো সহজ হয়। তাহলে বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে আমাদের সবাইকেই কিন্তু জানতে হবে। অতি শৈশব ও প্রারম্ভিক শৈশবের কয়েকটি বিকাশমূলক কাজ তোমাদের বইতে দেওয়া আছে। হাঁটতে শেখা। 12 থেকে 15 মাসের মধ্যে শিশু হাঁটতে পারার শারীরিক যোগ্যতা অর্জন করে। শক্ত খাদ্য গ্রহণ করতে শেখা। 2 বছর বয়সের মধ্যে শিশু শক্ত খাদ্য চোষা ও চিবানোর ক্ষমতা অর্জন করে। কথা বলতে শেখা। শিশু 6 মাসের মধ্যে অর্থহীন শব্দ করে, 3 বছরে 2 বা 3 শব্দের বাক্য বলে, 5 বছরের মধ্যে বহু শব্দের ব্যবহারে পূর্ণ বাক্য বলে। মলমূত্র ত্যাগের নিয়ন্ত্রণ শেখা। 2 বছরের মধ্যে মলমূত্র ত্যাগের স্থান ও সময় নির্দিষ্ট হয়, এর নিয়ন্ত্রণে প্রশিক্ষণেরও প্রয়োজন হয়। শরীরবৃত্তীয় দক্ষতা অর্জন। 5 বছরের মধ্যে দেহের তাপ, বিপাকক্রিয়া ভারসাম্য এবং শারীরিক গঠনের দৃঢ়তা আসে, যার কারণে অল্পতেই অসুস্থ হওয়ার আশঙ্কা কমে যায়। সঠিক ও ভুলের পার্থক্য করতে শেখা। শৈশবের প্রথম দিকে বাবা মা যে কাজকে পুরস্কৃত করেন বা ভালো বলেন সেটাই ভালো কাজ, এবং যে কাজ করতে নিষেধ করেন সেটা খারাপ কাজ। এভাবে ভালো মন্দের ধারণা তৈরি হয়। বাবা মা যখন এই বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে ধারণা রাখবেন, তখন তিনি তার শিশুর সমস্যা চিহ্নিত করতে পারবেন এবং সে অনুযায়ী তিনি ব্যবস্থাও নিতে পারবেন। মধ্য শৈশবে বিকাশমূলক কাজগুলো হচ্ছে: সমবয়সীদের সাথে সঠিক আচরণ করতে শেখা। এই বয়সকে দলীয় বয়স বলা হয়। তোমাদের কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে যে দলীয় বয়স কোনটি। মধ্য শৈশবের যে বয়স, সেই বয়সটিকে বলা হয় দলীয় বয়স। সমবয়সী দলে মিশে তারা সামাজিক আদান প্রদান, ভালো কাজে প্রতিযোগিতা করা ইত্যাদি শেখে। সাধারণ খেলাধুলার প্রয়োজনীয় শারীরিক দক্ষতা শেখা। সঠিকভাবে কোনো কিছু ছোড়া, ধরতে পারা, বল সঠিকভাবে লাথি মারা ইত্যাদি কৌশলগুলো শেখার শারীরিক যোগ্যতা এই বয়সে অর্জন করে। ছেলে ও মেয়ে অনুযায়ী সামাজিক ভূমিকা শেখা। ছেলে বাবার ভূমিকা এবং মেয়ে মায়ের ভূমিকা অনুকরণ থেকে লিঙ্গ অনুযায়ী ভূমিকা শেখে। পড়ালেখা ও গণনার মূল কৌশল আয়ত্ত করা। 6 বছরের পরে স্নায়ু, আঙুলের পেশি, বাহু লেখার উপযোগী হয়। দৈহিক যোগ্যতা অর্জনের পর বয়োবৃদ্ধির সাথে সাথে শিশুর পড়া ও লেখার দক্ষতা বৃদ্ধি পায়। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বস্তু সম্পর্কে ধারণার বিকাশ। স্কুলে যাওয়ার পর থেকে শিশু বহু বিষয় সম্পর্কে ধারণা পায়, যেমন সময়, ঘন্টা, মিনিট, সেকেন্ড এর ধারণা পায়। দূরত্বের ধারণা পায়, যেমন বাড়ি থেকে স্কুল, ঢাকা থেকে চিটাগাং এর দূরত্ব কত তা সে বুঝতে পারে। ওজন বিষয়টি সে ধারণা করতে পারে, যেমন তুলা হালকা বা লোহা ভারী, এই বিষয়গুলো সে বুঝতে পারে। এই ধারণাগুলো থেকেই তাদের চিন্তা করার সূত্রপাত ঘটে। বয়ঃসন্ধি বা কৈশোরের বিকাশমূলক কাজগুলো হচ্ছে: উভয় লিঙ্গের সমবয়সীদের সাথে পরিণত আচরণ করতে পারা, বাবা মা ও অন্যের উপর থেকে আবেগীয় নির্ভরশীলতা কমানো। শৈশবে নির্ভরশীলতা বয়ঃসন্ধিকাল থেকেই কমতে থাকে, তখন তারা আত্মনির্ভরশীল হয়। অনেক সময় বাবা মায়ের স্নেহ ভালোবাসাকে তারা বাড়াবাড়ি মনে করে, তাদের মধ্যে স্বাধীনতার চাহিদা থাকে। বৃত্তি নির্বাচন ও পেশার জন্য প্রস্তুতি। শৈশবে পেশা সম্পর্কিত পরিকল্পনা থাকে অস্পষ্ট, অবাস্তব। কৈশোরে নিজের যোগ্যতা ও দক্ষতার আলোকে পেশার প্রতি আগ্রহ তৈরি হয় বলে তা হয় বাস্তবধর্মী। সামাজিকভাবে দায়িত্বপূর্ণ আচরণ গ্রহণের আগ্রহ। নিজ আচরণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ এ সময়ের অন্যতম প্রধান বিকাশমূলক কাজ। তারা সমাজের ভালোর জন্য সংঘবদ্ধ হয়ে কাজ করতে উৎসাহী হয়। নৈতিকতা অর্জন। এ সময়ের মধ্যে ছেলে মেয়েদের ভালো মন্দ, ন্যায় অন্যায় নিজস্ব ধারণা তৈরি হয়। এর আগে তাদের মধ্যে মা বাবার শাস্তি ও পুরস্কারের উপর ভিত্তি করে ভুল ও সঠিক বিষয়টি নির্ভর করত। তোমরা বিভিন্ন বয়সের বিকাশমূলক কাজগুলো সম্পর্কে জানলে। আমরা এখন পরবর্তী পাঠে চলে যাব।
পাঠ 4 ও 5, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশ। আমাদের চারপাশে যে মানুষগুলোকে আমরা দেখি তারা সবাই একরকম নয় কেন? জন্ম অবস্থায় শিশুর মধ্যে কি এমন প্রবণতা থাকে যার কারণে তার দেহের আকৃতি, গঠন, চেহারা সহ আচরণ, গুণাবলী অন্যদের থেকে আলাদা হয়? নাকি সে যে পরিবেশে জীবনযাপন করে তার প্রভাবেই তার সারা জীবনের বিকাশ নিয়ন্ত্রিত হয়? এসব প্রশ্ন নিয়ে মনোবিদ, শিক্ষাবিদ, চিকিৎসক যুগ যুগ ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তুমি দেখো, তুমি যেমন দেখতে, তোমার পাশের বান্ধবীটি, তোমার পাশের বেঞ্চে যে বান্ধবী বসেছে সে কিন্তু তোমার মতো নয় দেখতে। আমরা কিন্তু এক একজন এক এক রকম। বিভিন্ন দেশে বিভিন্ন রকম শিশু জন্মগ্রহণ করে, কারো সাথে কিন্তু কারো মিল নেই। গবেষণার মাধ্যমে তারা শিশুর বিকাশে বংশগতি কিভাবে কাজ করে, বিকাশে পরিবেশের ভূমিকা কি, এসব বিষয়ে ধারণা লাভ করেন। আমরা এখন এই বিষয়গুলো সম্পর্কে জানব। বংশগতি কি? মেয়েটির গায়ের রং একেবারে তার দাদির মতো, ছেলেটি বাবার মতো সাহসী, কিংবা মেয়েটি মায়ের মতোই গানের গলা পেয়েছে। এরকম উক্তি আমরা সব সময় শুনে থাকি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে শুনেছি, আমি দেখতে আমার দাদির মতো। শিশু জন্মসূত্রে তার বাবা মা কিংবা পূর্বপুরুষদের কাছ থেকে যে বৈশিষ্ট্য পেয়ে থাকে সেটাই বংশগতি। বংশগতি দিয়ে শিশু তার জীবন শুরু করে। বংশগতির কারণে মানুষের সন্তান মানুষের মতো দেখতে হয়, অন্য কোনো প্রাণীর মতো হয় না। আবার উচ্চতা, দেহের গঠন, চুল, চোখ, চামড়ার রং ইত্যাদি দৈহিক গুণাবলী এবং বিভিন্ন মানসিক গুণাবলী বংশগতির কারণে এক এক জনের এক এক রকম হয়। বংশগতির প্রভাব জীবনের সূচনা থেকে শুরু করে সারা জীবন ব্যাপী চলতে থাকে। এটি কিন্তু কখনোই পরিবর্তন হবার নয়। আর বংশগতির সূচনা হয় মাতৃগর্ভ থেকে। বাবার শুক্রাণু ও মায়ের ডিম্বাণু নিষিক্ত হয়ে ভ্রূণ বা জীবকোষ বা জাইগোট তৈরি হয়। জীবকোষের প্রধান তিনটি অংশ হচ্ছে কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম এবং নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো জীবকোষের প্রাণকেন্দ্র। প্রতিটি মানব জীবকোষের নিউক্লিয়াসে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। তোমরা নিশ্চয়ই এই কথাগুলো আগেও শুনেছো, আগেই জেনেছো। প্রতিটি জোড়ার একটি আসে মাতৃকোষ থেকে, অন্যটি পিতৃকোষ থেকে। মা ও বাবার কাছ থেকে পাওয়া 23 জোড়া ক্রোমোজোমের 22টি জোড়াই ছেলে ও মেয়ের ক্ষেত্রে একই রকম থাকে। এই ক্রোমোজোমগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া বিভিন্ন বৈশিষ্ট্য শিশুর মধ্যে বহন করে। অর্থাৎ চারিত্রিক বিভিন্ন বৈশিষ্ট্য হতে পারে, বা দেহের গড়ন হতে পারে, গায়ের রং হতে পারে, গলার স্বর হতে পারে, মেজাজ মর্জি, আচার আচরণ হতে পারে। এই সবই কিন্তু এই ক্রোমোজোম এর মাধ্যমে নির্ধারণ হয়। বাকি এক জোড়া ক্রোমোজোম ছেলে ও মেয়ে শিশুর ক্ষেত্রে থাকে ভিন্ন রকমের, যা নির্ধারণ করে সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এই 23তম জোড়াটি লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। তো কিভাবে নির্ধারণ হয় ছেলে বা মেয়ে? চলো আমরা একটু অন্যভাবে ধারণা নেওয়ার চেষ্টা করি। My wife is pregnant right now with our first child, and when people see her with her big baby bump, the first question people ask, almost without fail, is it a boy or is it a girl? Now, there's some assumptions behind that question that we take for granted because of our familiarity with our own human biology. For human babies, we take it for granted that there's a 50-50 chance of either answer, boy or girl. But why is it that way? Well, the answer depends on the sex determination system that has evolved for our species. You see, for most mammals, the sex of a baby is determined genetically with the XY chromosome system. Mammals have a pair of sex chromosomes, one passed down from mom and one from dad. A pair of X's gives us a girl, and an X and a Y together gives us a boy. Since females only have X's to pass on in their egg cells, and males can give either an X or a Y in their sperm cells, the sex is determined by the father, and the chance of producing a male or a female is 50-50. তাহলে তোমরা জানলে যে সন্তান ছেলে বা মেয়ে হওয়ার পেছনে মায়ের কোনো ভূমিকাই নেই। মা সবসময় এক্স ক্রোমোজোম দিয়ে থাকেন।
সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেই জন্য প্রধান ভূমিকাই পালন করেন কিন্তু বাবা। তাহলে আমাদের সমাজে যে অহরহ ঘটনাটি ঘটছে, ছেলে সন্তান জন্ম না দেওয়ার কারণে মায়ের উপর বিভিন্ন নির্যাতন চলছে, এগুলো কিন্তু ঠিক নয়। সায়েন্স কিন্তু বলছে যে এই জন্য বাবাই দায়ী। মায়ের ডিম্বকোষ থেকে ভ্রূণে যে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম আসে তা সবসময় এক্স টাইপ ক্রোমোজোম হয়। বাবার শুক্রাণু থেকে যে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম আসে তা কখনো এক্স কখনো ওয়াই টাইপ হয়ে থাকে। যদি মায়ের এক্স ক্রোমোজোমের সাথে বাবার এক্স ক্রোমোজোমে মিলন ঘটে তাহলে মেয়ে শিশু জন্ম নেয়, আর যদি মায়ের এক্স ক্রোমোজোমের সাথে বাবার ওয়াই ক্রোমোজোমে জোড় বাঁধে তবে ছেলে শিশু জন্ম নেয়। আমরা দেখি দুটি শিশু কখনোই একরকম হয় না। আমাদের আপন ভাই বোনের মধ্যেও পার্থক্য থাকে। কেন এমন হয়? ক্রোমোজোমের এক এক জোড়া জিন মানুষের এক একটি বৈশিষ্ট্য নির্ধারণ করে, যার ফলে কেউ বেশি বুদ্ধিমান, কেউ বা কম, কেউ বেঁটে, কেউ বা লম্বা ইত্যাদি হয়ে থাকে। এখানে উল্লেখ্য যে মায়ের ক্রোমোজোম থেকে আসা কোন জিনটি বাবার ক্রোমোজোম থেকে আসা কোন জিনটির সাথে জোড়া বাঁধবে তার কোনো বাঁধা ধরা নিয়ম নেই। এ কারণে একই পিতামাতার সন্তানের মধ্যেও পার্থক্য দেখা যায়। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে, তাহলে অনেক সময় যমজ সন্তানের চেহারা ও আচরণ একই রকম হয় কিভাবে? একমাত্র সমকোষী যমজ শিশুর ক্ষেত্রে এরকম হতে পারে। যমজ শিশু কিন্তু দুই ধরনের হয়: সমকোষী যমজ আইডেন্টিক্যাল টুইন ও ভিন্নকোষী যমজ ফ্র্যাটার্নাল টুইন। যখন একটি জীবকোষ বা জাইগোট ভেঙে দুটি ভ্রূণে পরিণত হয় তখন তারা একই লিঙ্গের হয় এবং একই রকম বৈশিষ্ট্যের অধিকারী হয়। এরাই হচ্ছে সমকোষী যমজ। বিষয়টা খুব ভালোভাবে মনে রাখবে, যখন একটি জীবকোষ বা জাইগোট ভেঙে দুটি ভ্রূণে পরিণত হয় তখন তারা একই লিঙ্গের হয় এবং একই রকম বৈশিষ্ট্যের অধিকারী হয়। এরা হচ্ছে সমকোষী যমজ। আর ভিন্নকোষী যমজের ক্ষেত্রে কি হয়? একাধিক ডিম্বাণু একাধিক শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। অনেক সময় দেখা যায় মায়ের একাধিক ডিম্বাণু পরিপক্ক থাকে। এরূপ ক্ষেত্রে একাধিক শুক্রাণু একাধিক ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট গঠন করে। এ ধরনের যমজ দুজনেই ছেলে বা দুজনেই মেয়ে বা একটি ছেলে একটি মেয়ে হতে পারে। দুইয়ের বেশি জাইগোট তৈরি হলে সন্তান সংখ্যাও দুইয়ের অধিক হয়। ভিন্নকোষী যমজদের ক্ষেত্রে প্রত্যেকের বৈশিষ্ট্যের মিল থাকে না। এদের বৈশিষ্ট্য সাধারণ ভাই বোনদের মতো হয়ে থাকে। শুধু পার্থক্য এটুকুই থাকে যে সাধারণ ভাই বোনেরা 1 বছর বা তারও বেশি সময়ের ব্যবধানে জন্ম নেয়, আর ভিন্নকোষী যমজরা একই দিনে জন্মগ্রহণ করে। এবার আমরা জানবো শিশুর বিকাশে পরিবেশে কোনো ভূমিকা রয়েছে কিনা। শিশুর বিকাশে জন্মপূর্ব পরিবেশ ও জন্ম পরবর্তী পরিবেশ দুটোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিকাশ কি নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি গত ক্লাসে তোমাদেরকে বিকাশ সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। জন্মপূর্ব পরিবেশ কোনটি? মাতৃগর্ভে শিশু যে 40 সপ্তাহ কাল অবস্থান করে সেটি জন্ম পূর্ব পরিবেশ। ভ্রূণ অবস্থায় মায়ের শারীরিক ও মানসিক সুস্থতার উপর শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক গঠন ও বিকাশ নির্ভর করে। মা যদি শারীরিকভাবে অসুস্থ হন বা মানসিকভাবে কোনো রকম চাপের শিকার হন তাহলে সেই চাপের কারণে, মানসিক চাপের কারণে বা শারীরিক অসুস্থতার কারণে গর্ভস্থ শিশু অনেক সময় বিকলাঙ্গ হতে পারে। আবার গর্ভবতী মায়ের পুষ্টিহীনতায় ভ্রূণ শিশুর মস্তিষ্কের বৃদ্ধি বিকাশ ব্যাহত হয়। মায়ের বয়স 18 বছর নিচে হলে সন্তান ধারণে মা ও শিশু উভয়ের জীবনে ঝুঁকি থাকে। আর জন্ম পরবর্তী পরিবেশ শিশু জন্মের পর হতে শুরু হয়। জন্ম পরবর্তী পরিবেশ দুই ধরনের হয়: প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। ভূপ্রকৃতি, আবহাওয়া, জলবায়ু, আলো বাতাস, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, পশু পাখি ইত্যাদি প্রাকৃতিক পরিবেশ। এটা আমরা ছোট্টবেলায় শিখেছি। সমতল ভূমির একটি ছেলের চেয়ে পাহাড়ি এলাকার একটি ছেলের পার্থক্য লক্ষ্য করা যায়, নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো। সমতলের তুলনায় পাহাড়ি অঞ্চলে জীবন ধারণ করা অনেক কষ্টসাধ্য বলে ওই অঞ্চলের ছেলেমেয়েরা হয় কর্মঠ ও পরিশ্রমী।
আর সামাজিক পরিবেশের মধ্যে আছে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার সাথী, প্রতিবেশী, আত্মীয়-স্বজন, দেশীয় কৃষ্টি, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা, কাজের পরিবেশ ইত্যাদি। শিশুর জীবনে মা-বাবা, ভাই-বোন, পরিবারের সদস্যদের স্নেহ মমতা, সঠিক পরিচালনা পদ্ধতি তার সুষ্ঠু বিকাশে সহায়তা করে। অপরদিকে মা-বাবার অনাদর, অবহেলা, অতিরিক্ত শাসন ইত্যাদি শিশুর বিকাশে অন্তরায় হয়। ছেলেমেয়েরা জীবনের দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, নিয়ম-শৃঙ্খলা, শিক্ষার বিষয়বস্তু, শিক্ষা পদ্ধতি ইত্যাদি তথা শিক্ষার সার্বিক পরিবেশ শিশু বিকাশে প্রভাব ফেলে। এছাড়াও সহপাঠী, খেলার সাথী, প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবার সহায়তায় শিশুর বিকাশের জন্য সহায়ক পরিবেশ তৈরি হতে পারে। এখন শিশুর বিকাশে বংশগতি না পরিবেশ কোনটির প্রভাব বেশি? এই বিতর্ক কিন্তু দীর্ঘদিনের। কারো মতে শিশুর বিকাশ সম্পূর্ণরূপে বংশগতির উপর নির্ভরশীল, আবার কারো মতে শিশুর বিকাশে পরিবেশের ভূমিকাই মুখ্য। তুমি কি মনে করো, বংশগতি না পরিবেশ? বংশগতিকে যারা গুরুত্ব দিয়ে থাকেন তাদের মতে শিশু যে পরিবেশেই জন্মগ্রহণ করুক না কেন, একমাত্র উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যাবলী তার বিকাশকে প্রভাবিত করে। যেমন বুদ্ধিমান মা বাবার সন্তানেরা বেশিরভাগ বুদ্ধিমান হয়। জন্মের পর ভিন্ন পরিবেশে লালিত পালিত দুইজন সমকোষী যমজের উপর গবেষণায় দেখা গেছে 14 বছর ভিন্ন পরিবেশে লালিত পালিত হলেও দুই যমজ বোনের রুচি, পছন্দ, আচরণ ও স্বভাবে কোনো পার্থক্য নেই। অপরদিকে পরিবেশবাদীরা মনে করেন ব্যক্তির বিকাশে বংশগতি যাই হোক না কেন, তাকে যদি উপযুক্ত পরিবেশে রেখে যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায় তবে ব্যক্তি কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব। গ্ল্যাডিস এবং হেলেন নামে দুজন সমকোষী যমজকে ভিন্ন পরিবেশে পাঠানো হয়। তখন তাদের বয়স মাত্র 18 মাস। হেলেন পড়াশোনা করার সুযোগ পেল, কিন্তু গ্ল্যাডিস পড়ার কোনো সুযোগই পায় নাই। তাদের 35 বছর বয়সে তুলনা করে দেখা গেছে যে তাদের মুখের গঠন, চেহারা, আচরণ, মানসিক শক্তি, বুদ্ধিমত্তায় হেলেন গ্ল্যাডিস চেয়ে অনেক উন্নত। সমকোষী যমজ বোন হিসেবে উভয়ের বৈশিষ্ট্য একই রূপ হওয়ার কথা, কিন্তু তা হয়নি। এতে প্রমাণিত হয় পরিবেশের কারণে বিকাশ পার্থক্যপূর্ণ হয়। তাহলে দেখা যাচ্ছে শিশুর বিকাশে বংশগতি যেমন প্রভাব ফেলছে, আবার পারিবারিক পরিবেশের ভূমিকাও এখানে অপরিসীম। পরিবেশ ও বংশগতি উভয়কেই যারা সমর্থন করেন তাদের মতে বিকাশ বংশগতি ও পরিবেশ এই দুই উপাদানের পারস্পরিক ক্রিয়ার দ্বারা নির্ধারিত হয়। উন্নত জাতের বীজ থেকে কিন্তু উন্নত মানেরই ফলন পাওয়া যায়, কিন্তু বীজ থেকে গাছ হওয়ার জন্য চাই উর্বর মাটি, পর্যাপ্ত পানি, আলো, বাতাস ইত্যাদি। পরিবেশে এই উপাদানগুলোর অভাবে কখনোই উন্নত মানের বীজ হতে উন্নত মানের ফলন সম্ভব হয় না। আবার উর্বর মাটি, পর্যাপ্ত পানি, আলো, বাতাস ইত্যাদি ভালো পরিবেশ বিদ্যমান থাকলেও উন্নত বীজের অভাবে উন্নত মানের ফলন আশা করা যায় না। অর্থাৎ শিশুর সুষ্ঠু বিকাশে বংশগতি এবং পরিবেশ উভয়েরই গুরুত্ব অপরিসীম। জন্ম থেকে ক্ষীণ বুদ্ধি সম্পন্ন একটি শিশুকে উন্নত পরিবেশে প্রতিপালন করলেও তার মানসিক বিকাশের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থেকে যায়। একইভাবে অধিক বুদ্ধিমত্তা নিয়ে যে শিশু জন্মগ্রহণ করে তাকে যদি তার বুদ্ধি বিকাশের সহায়ক পরিবেশ ও শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া না হয় তবে তার বুদ্ধিমত্তার পূর্ণাঙ্গ পরিস্ফুটন হয় না। উপযুক্ত পরিবেশ শিশু জন্মসূত্রে পাওয়া বৈশিষ্ট্যের পরিপূর্ণ বিকাশ ঘটায়। তাই বলা যায় বংশগতি এবং পরিবেশ উভয়েরই পারস্পরিক ক্রিয়ার ফলে শিশুর বিকাশ নির্ধারিত হয়। এবার যথারীতি আমরা অনুশীলনী সমাধান করব। চতুর্থ শ্রেণীর ছাত্র তাহমিদের কৌতূহলের সীমা নেই। স্কুল থেকে ফিরেই তার চারপাশের বিভিন্ন বিষয় জানার জন্য সে মাকে নানা প্রশ্ন করে। ইদানিং সে দাবা খেলা শিখেছে, এতে সে ভীষণ আনন্দিত। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে তাহমিদ বিকাশের কোন স্তরে আছে? আমরা কিন্তু শিখেছি 6 থেকে 11 বছর বয়স হচ্ছে মধ্য শৈশবকাল, আর চতুর্থ শ্রেণী ছাত্রটি অবশ্যই 9-10 বছর বয়সী হয়ে থাকবে। তাহলে তাহমিদ বিকাশের কোন স্তরে রয়েছে? মধ্য শৈশবকালে।
ওই স্তরে তাহমিদ কি করতে পারে? চিন্তা শক্তির বিশ্লেষণ করতে পারে, নিজ অবয়বের প্রতি আকৃষ্ট হয়, ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারে। অবশ্যই 1 এবং 3 চিন্তা শক্তি বিশ্লেষণ করতে পারে এবং ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারে। তাহলে আমাদের উত্তরটি হবে 1 এবং 3। জাওয়াদ ও জারিফ দুই ভাই, তারা দেখতে অনেকটা তাদের দাদার মতো হয়েছে। তাদের বড় চাচারও দুটি পুত্র সন্তান আছে। কিছুদিন আগে জাওয়াদের ছোট চাচার প্রথম পুত্র সন্তানের জন্ম হয়েছে। এ সংবাদ শুনে তাদের দাদি মর্মাহত হন। এটা অহরহই ঘটছে এরকম ঘটনা আমাদের সমাজে। জাওয়াদের দাদা এ নিয়ে তার দাদিকে মন খারাপ করতে নিষেধ করলেন এবং আরো বললেন, সন্তান জন্মের ব্যাপারে মানুষের করণীয় কিছু নেই। তোমরা আজকের ক্লাস থেকে শিখেছো সন্তান জন্মের ব্যাপারে সত্যি মানুষের কিছু করণীয় নেই। এটা ক্রোমোজোম থেকে নির্ধারণ হয়ে থাকে। ক নম্বর প্রশ্নটি হচ্ছে, মানব জীবকোষে নিউক্লিয়াসে কয়টি ক্রোমোজোম থাকে? আমরা জেনেছি মানব জীবকোষে নিউক্লিয়াসে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। শিশুর বিকাশ বলতে কি বোঝায়? নিশ্চয়ই তোমরা এর উত্তরটি লিখতে পারবে। জাওয়াদ ও জারিফ একরকম দেখতে হওয়ার কারণ ব্যাখ্যা করো। আশা করি আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং বুঝে থাকো, তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারবে। দাদার মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। তোমরা এই প্রশ্নের উত্তরটি তোমাদের SW খাতায় লিখবে। এটি তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসের মাধ্যমে ষষ্ঠ অধ্যায়টি শেষ হলো। তোমরা বাসায় এই ষষ্ঠ অধ্যায়টি খুব ভালোভাবে পড়বে, তবেই তোমাদের বর্ধন বিকাশ সম্পর্কে ধারণাটি আরও স্পষ্ট হবে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।